সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করার পর মানুষ যখন পেছনে ফিরে তাকায় তখন তার একমাত্র প্রত্যাশা থাকে আপনজনদের গর্বিত ও হাস্যোজ্জ্বল মুখ দেখার। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, যে সন্তান তার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর সংকল্প নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল, দীর্ঘ বিচ্ছেদের পর ফিরে এসে সেই সন্তান দেখল তার সাজানো পৃথিবীটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পথের ধুলোয় মিশে আছে। পদমর্যাদা, অর্থ, বিত্ত সব থেকেও কি মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষা করতে পারে? এই কাহিনীটি এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আমাদের, যেখানে রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানবতার পরীক্ষা এবং এক সন্তানের নিজেকে ফিরে পাওয়ার লড়াই। ছেলে জেলা প্রশাসক হয়ে ফিরল তো বৃদ্ধ বাবা মা রাস্তার ধারে ভিক্ষা করছিলেন। ছেলেটি দেখল, তারপর যা ঘটল, মানবতা যেন ডুঁকড়ে কেঁদে উঠল। বন্ধুরা, 4 বছর কোনো সংক্ষিপ্ত সময় নয়। 4 বছরে জীবন ও জগৎ পুরোপুরি বদলে যায়। মানুষের পরিস্থিতি, তার স্বপ্ন, তার পরিচয় সবকিছুই নতুন রূপ নেয়। অর্ণবের জন্য এই 4 বছর কোনো মহাযুদ্ধের চেয়ে কম ছিল না। সে এক সাধারণ কৃষকের সন্তান ছিল, যে দারিদ্র্যের কষাঘাত দেখেছিল, তীব্র ক্ষুধা দেখেছিল এবং বাবা মায়ের ক্লান্ত চোখের তারায় নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। আজ সেই অর্ণব বিদেশ থেকে স্বদেশে ফিরছিল, কিন্তু এখন সে শুধুই আর সেই সাধারণ ছেলে নয়, সে একজন জেলা প্রশাসক হয়ে গিয়েছিল। উঁচু পদমর্যাদা, সরকারি গাড়ি, প্রশাসনিক দাপট সবকিছু তার নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জুড়ে গিয়েছিল। তবুও বিমানবন্দর থেকে বাইরে পা রাখতেই তার হৃদয়ে সবার প্রথমে যে তীব্র ইচ্ছাটি জাগল, তা হলো কাউকে কোনো সংবাদ না জানিয়েই তিলডাঙ্গা গ্রামে পৌঁছে নিজের বাবা মাকে চমকে দেবে এবং তাদের মুখে সেই চিরচেনা অমলিন হাসি দেখবে, যার জন্য সে এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। সে কাউকে ফোন করল না, না স্ত্রীকে, না কোনো আত্মীয়কে। সরাসরি একটি ট্যাক্সি ভাড়া করল এবং নিজের গ্রামের ঠিকানা চালককে বলে দিল। ট্যাক্সি শহর থেকে বের হতেই অর্ণব জানালার কাঁচ দিয়ে বাইরে দেখতে লাগল। 4 বছর পর সেই একই রাস্তাঘাট, সেই ফসলের ক্ষেত, সেই গাছপালা সবকিছু চেনা পরিচিত মনে হলেও কোথায় যেন একটু অচেনা লাগছিল। সারা রাস্তা তার চোখের সামনে শৈশবের স্মৃতিগুলো ছবির মতো ঘুরতে লাগল। মায়ের খুব ভোরে অন্ধকারে উঠে মাটির উনুন ধরানো, বাবার ছেঁড়া কাপড়ে লাঙল কাঁধে খেতে যাওয়া এবং প্রতিদিন এটাই বলা যে, বাবা তুই মন দিয়ে পড়াশোনা কর, আমাদের মতো কষ্টের জীবন কাটাস না। আজ সেই সন্তান মস্ত বড় অফিসার হয়ে ফিরছে। এটাই ভেবে তার ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি চলে আসছিল। গাড়ি হঠাৎ এক শিব মন্দিরের কাছে এসে থেমে গেল। ড্রাইভার বলল যে তার মাত্র 2 মিনিটের একটি কাজ আছে। অর্ণব কোনো দ্বিধা ছাড়াই সম্মতি জানালো। তার কোনো তাড়া ছিল না। সে ট্যাক্সিতে বসেই বাইরের দৃশ্য দেখতে লাগল। মন্দিরের সিঁড়িতে কিছু ভিখারি বসেছিল, কেউ অতি বৃদ্ধ, কেউ অসহায়, কেউ বা পঙ্গু। তার নজর এমনি উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল যে হঠাৎ এক বয়স্ক মানুষের ওপর গিয়ে স্থির হয়ে গেল। পরনে জীর্ণ ছেঁড়া কাপড়, মুখ ভর্তি বাড়ন্ত দাড়ি, ধুলোমাখা মলিন চেহারা। সেই অবয়বে এমন কিছু একটা ছিল যা অর্ণবের মনকে অদ্ভুতভাবে অস্থির করে তুলল। সে দ্রুত নজর সরিয়ে নিল, নিজেকে বোঝালো যে সে মনের ভুলে এমনটা ভাবছে, কিন্তু তার অবচেতন মন তা মানতে প্রস্তুত ছিল না। অর্ণব দ্বিতীয়বার ভালো করে তাকালো। এবার তার হৃৎপিণ্ড যেন বুকের ভেতর জোরে ধকধক করে উঠল। সেই বয়স্ক মানুষটি মাথা নিচু করে বসেছিলেন এবং হাত পেতে পথচারীদের কাছে ভিক্ষা চাইছিলেন। অর্ণবের হাত পা কাঁপতে শুরু করল। সে ট্যাক্সির দরজা খুলল এবং কোনো কিছু বিচার না করেই মন্দিরের সিঁড়ির দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপ তার জন্য পাহাড় সম ভারী হয়ে উঠছিল। যেমন যেমন সে মানুষটির কাছে পৌঁছল, মুখটা ততই স্পষ্ট হতে লাগল এবং তখনই এক মুহূর্তে তার পুরো পৃথিবী যেন থমকে গেল। সামনে বসে থাকা সেই মানুষটি অন্য কেউ নন, তিনি তার জন্মদাতা বাবা হরিশঙ্কর ছিলেন। সেই বাবা যিনি তাকে কাঁধে বসি মাইলের পর মাইল হেঁটে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। সেই বাবা যিনি নিজের ক্ষুধা চেপে রেখে ছেলের পেট ভরেছিলেন। আজ সেই বাবা রাস্তার ধারে ধুলোয় বসে ভিক্ষা করছেন। অর্ণব সেখানেই ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপছিল। বাবা! বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে মাথা তুললেন। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি ছিল শূন্য। তারপর হঠাৎ তিনি ছেলেকে চিনতে পারলেন। অর্ণব নামটি উচ্চারণ করতেই দুজনের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগল। আশেপাশে অনেক লোক ছিল, কোলাহল ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের জন্য পুরো পৃথিবী যেন অস্তিত্বহীন হয়ে গিয়েছিল। অর্ণব বারবার জিজ্ঞাসা করছিল, মা কোথায়? আমাদের ঘর কোথায়? তোমরা গ্রামে কেন ফিরে যাওনি? কিন্তু বাবা শুধু মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি শুধু এতটুকু বললেন, বাবা, সেই ঘর আর আমাদের নেই।
এতটুকু শুনতেই অর্ণবের মনে হলো যেন কেউ তার বুকের ভেতর জ্বলন্ত আগুন ভরে দিয়েছে। সে জেলা প্রশাসক ছিল, বড় অফিসার ছিল, কিন্তু সেই মুহূর্তে সে শুধুই এক অসহায় সন্তান ছিল যে নিজের জীবনের সবচেয়ে বড় পরাজয় প্রত্যক্ষ করছে। অর্ণব তার বাবার সামনে বসেছিল, কিন্তু তার চোখের সামনে যেন ঘন কুয়াশা ছেয়ে দিয়েছিল। ঘর আমাদের নেই, এই শব্দগুলো তার কানে বারবার হাতুড়ির মতো বাজছিল। যে ঘরের জন্য সে রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, বিদেশে রক্ত ঘাম ঝরিয়েছে, সেই ঘর এখন আর তার বাবা মায়ের নয়। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা যেন কান্নায় রুদ্ধ হয়ে গিয়েছিল। বাবার চোখ মাটির দিকে নিবদ্ধ ছিল, তাতে লজ্জাও ছিল, তীব্র ব্যথাও ছিল, এবং এক এমন ক্লান্তিভরা নিস্তব্ধতা ছিল যা হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। অর্ণব কাঁপতে কাঁপতে বাবার হাত দুটি ধরল, যা একদম ঠান্ডা এবং খসখসে শুকনো হয়ে গিয়েছিল। সেই হাতে এখন আর সেই নির্ভরতার শক্তি ছিল না যা ধরে সে ছোটবেলায় হাঁটতে শিখেছিল। কিছুক্ষণ পর বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন। তার কণ্ঠে কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না, শুধু পরিস্থিতির নির্মম সত্যতা ছিল। তিনি জানালেন যে কিভাবে ছেলে বিদেশে যাওয়ার পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। শুরুতে সব ঠিকঠাকই ছিল, পুত্রবধূর ব্যবহারও সাধারণ ছিল, ফোনে কথা হলে সব ঠিক থাকার আশ্বাস পাওয়া যেত। কিন্তু যেমন যেমন সময় পেরোল, ঘরের ভেতরের বাতাস বিষাক্ত হতে শুরু করল। পুত্রবধূর মায়ের তাদের বাড়িতে আসা, তারপর সেখানেই স্থায়ীভাবে থেকে যাওয়া, এবং এরপর রোজ রোজ খোঁটা, অপমান আর বেইজ্জতি করা। বাবা জানালেন যে কিভাবে একদিন তাদের নিজেদের শোবার ঘর ছেড়ে বারান্দায় শোয়ার জন্য বলা হলো। তারপর ধীরে ধীরে সংসারে তাদের উপস্থিতিটাই একটা বোঝা মনে হতে লাগল। প্রতিটি কথায় তাদের এটা অনুভব করানো হতো যে তারা কোনো কাজের নয়, তারা শুধু খায় আর পড়ে থাকে। অর্ণবের হৃদয় ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে ভাবছিল যে ছেলের ওপর বাবার সবচেয়ে বেশি ভরসা ছিল, সেই ছেলে কত সহজেই তাদের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাবা আরও জানালেন যে যখন তারা ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, তখন ফোন সবসময় বন্ধ পেতেন। পুত্রবধূ নন্দিনী পরিষ্কার মানা করে দিয়েছিল যে ছেলের কাছে কথা বলার মতো সময় নেই। এবং তারপর একদিন সেই চরম মুহূর্ত এলো যখন নন্দিনী স্পষ্টভাবে বলে দিল যে যদি এই ঘর ছাড়তে হয় তো ছেড়ে দাও, তাতে তার কোনো যায় আসে না। বাবা এই কথা বলার সময় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিলেন, যেন সেই দিনের অপমান আজও তার বুকে বিঁধছে। সেদিন তারা আর কোনো প্রতিবাদ করেননি, শুধু মায়ের মুখের দিকে তাকালেন, যিনি নীরবে চোখের জল মুছছিলেন। দুজনে নিজেদের সামান্য কিছু কাপড় নিলেন এবং কোনো শব্দ না করে নিজেদের তিল তিল করে গড়ে তোলা ঘর থেকে বেরিয়ে গেলেন। না কেউ তাদের পথ আটকালো, না কেউ পেছন থেকে একবার ডাক দিল। ঘরের দরজা বন্ধ হলো, কিন্তু সেই শব্দের সঙ্গে যেন তাদের পুরো জীবনের আলোও নিভে গেল। এরপর তারা গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না। সঙ্গে অল্প কিছু টাকা ছিল, যা খুব দ্রুত শেষ হয়ে গেল। তারপর এই অচেনা শহরের রাস্তায় তাদের দিন কাটতে লাগল। মন্দিরের বাইরে বসে থাকা, মানুষের দয়ায় বেঁচে থাকা, এটাই তাদের নতুন পৃথিবী হয়ে উঠল। অর্ণব এসব শুনে ভেতর থেকে থরথর করে কাঁপছিল। তার চোখের সামনে মায়ের মমতাময়ী মুখ ভেসে উঠল। মা কোথায়? সে হঠাৎ আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল। বাবা হাত দিয়ে দূরের দিকে ইশারা করলেন, ওই কাছেই বস্তির ঝুপড়িতে। এটা শুনতেই অর্ণবার কিছু না ভেবে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। সে সেই সরু রাস্তার দিকে চলতে শুরু করল, যেখানে প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার বড় অফিসার হওয়ার গর্ব পেছনে পড়ে যাচ্ছিল, এবং শুধুই এক অপরাধী সন্তান অবশিষ্ট থাকছিল। সে জানত না মাকে আজ কোন অবস্থায় দেখবে, কিন্তু সে এতটুকু নিশ্চিত ছিল যে এখন থেকে এই গল্পটা শুধুই ব্যথার থাকবে না। এখন তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, এবং কিছু একটা খুব ভয়ানকভাবে জোড়া লেগে যাচ্ছিল। অর্ণব তার বাবার সঙ্গে সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল, যেখানে প্রতিটি পদক্ষেপে ধুলো উড়ছিল এবং প্রতিটি নিঃশ্বাসে দারিদ্র্য ও দুর্দশার গন্ধ মিশেছিল। এটা সেই শহর যেখানে সে একসময় এক বুক স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু আজ সেই শহরেরই এক অন্ধকার কোণে তার বাবা মা তাদের জীবনের সবচেয়ে জঘন্য দিনগুলো পার করছেন। বাবা আগে আগে পথ দেখিয়ে হাঁটছিলেন, তার চলায় ক্লান্তি ছিল, মেরুদণ্ডে নতভাব ছিল, এবং এক এমন অসহায়তা ছিল যা বয়স থেকে নয় বরং পরিস্থিতি থেকে আসে। অর্ণব তাদের পেছনে যন্ত্রের মতো হাঁটছিল,
কিন্তু তার মাথায় কোনো শব্দ ছিল না, শুধু স্মৃতির কোলাহল ছিল, তীব্র অনুশোচনার দহন ছিল, এবং সেই অপরাধ বোধের ভার ছিল যা সে 4 বছর ধরে উপেক্ষা করে আসছিল। কিছুক্ষণ পর বাবা এক নীল রঙের পুরনো জীর্ণ ত্রিপলের সামনে থামলেন। ওটাই এখন তাদের পৃথিবী ছিল। রাস্তার ধারে আবর্জনা আর ধোঁয়ার মাঝে এক ছোট ঝুপড়ি, যা বৃষ্টিতে টপটপ করে জল পড়ত আর গরমে আগুনের চুল্লি হয়ে যেত। বাবা ত্রিপলটা হালকা করে ওঠালেন এবং ধীর গলায় ডাকলেন, সাবিত্রী, দেখ, ছেলে এসেছে। ভেতর থেকে কোনো উত্তর এলো না। অর্ণবের বুক ভয়ে কেঁপে উঠল। সে নিজে এগিয়ে গিয়ে ঝুপড়ির ভেতরে উঁকি দিল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল, ভ্যাপসা দুর্গন্ধ ছিল, এবং মাটিতে এক পাতলা চাদর পাতা ছিল, যার ওপর তার মা বসেছিলেন। সাবিত্রী দেবী, সেই মা যার হাতের তৈরি রুটি খেয়ে সে বড় হয়েছে, সেই মা যিনি নিজের শখের চুড়ি বিক্রি করে তার পরীক্ষার ফিস দিয়েছিলেন। আজ সেই মা এক কোণে জড়সড় হয়ে বসেছিলেন। পিঠ বার্ধক্যে ঝুঁকে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে, এবং মুখে এমন এক গভীর ক্লান্তি যা দেখে অর্ণবের বুক ফেটে যেতে লাগল। যেই মায়ের নজর ছেলের ওপর পড়ল, তিনি কিছু মুহূর্ত তাকে চিনতে পারলেন না। হয়তো এজন্য নয় যে সে বদলে গিয়েছিল, বরং এজন্য যে মা কখনো দুঃস্বপ্নেও ভাবেননি যে তার ছেলে তাকে এই অবস্থায় দেখবে। অর্ণব, মায়ের গলা কাঁপছিল। ব্যাস, মায়ের মুখে নিজের নামটা শোনাই ছিল যে অর্ণব নিজেকে আর ধরে রাখতে পারল না। সে সেখানেই ধুলোমাখা মাটিতে বসে পড়ল, মায়ের জীর্ণ পা দুটি জড়িয়ে ধরল এবং শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সেখানে কোনো জেলা প্রশাসক কাজ ছিল না, সেখানে কাজ ছিল এক অনুতপ্ত সন্তান। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এত বড় অফিসার হয়ে গেলাম, কিন্তু এত ছোট মনের ছেলে হয়ে রইলাম। মা কাঁপতে থাকা দুর্বল হাতে তার মাথায় হাত রাখলেন। তাদের হাতে সেই আগের শক্তি ছিল না, কিন্তু সেই স্পর্শে আজও সেই একই অফুরান মমতা ছিল। কাঁদিস না বাবা, তুই ফিরে এসেছিস, এটাই আমার জন্য অনেক। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তাদের মুখে ছেলের প্রতি কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু ছেলের মুখটা প্রাণ ভরে দেখলেন, যেন 4 বছরের না দেখার অভাব এক মুহূর্তেই পূর্ণ করে নিতে চান। অর্ণব মায়ের মুখটা খুব ভালো করে দেখল। কপালে বলিরেখা বেড়ে গেছে, মাথার সব চুল সাদা হয়ে গেছে, এবং চোখে এক অদ্ভুত শূন্যতা বাসা বেঁধেছে। ইনি সেই মা যিনি একসময় প্রতিবেশীদের হাসতে হাসতে বলতেন যে আমার ছেলে একদিন মস্ত বড় মানুষ হবে, কিন্তু আজ সেই বড় মানুষের সামনে তিনি নিজেকে বড্ড ছোট মনে করছিলেন। অর্ণব মায়ের কাছে ধীরে ধীরে সব ঘটনার বিস্তারিত জানতে চাইল। মা বেশি কিছু বললেন না, কারণ তিনি ছেলের মনে কষ্ট দিতে চাননি। শুধু এতটুকু জানালেন যে কিভাবে এক একটা দিন তাদের জন্য বোঝা হয়ে উঠেছিল, কিভাবে পুত্রবধূ নন্দিনীর গলার মিষ্টতা শেষ হয়ে তিক্ততায় ভরে গেল, কিভাবে নিজের ঘরেই তাদের কথার কোনো মূল্য রইল না। মা এটাও জানালেন যে অনেক রাত তারা দুজনে খালি পেটে কাটিয়েছেন, যাতে ছেলেকে ফোনে বুঝতে না হয় যে বাড়িতে সব ঠিক নেই। আমরা চাইনি বাবা যে তুই বিদেশে বসে চিন্তিত হোস, আমরা ভেবেছিলাম যা হচ্ছে তা সহ্য করে নেব। এটা শুনতেই অর্ণবের ভেতরের শেষ বাঁধটুকু ভেঙে গেল। সে বুঝতে পারল যে তার বাবা মা তাকে দুশ্চিন্তা থেকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। সেই মুহূর্তে অর্ণবকে নিজের ক্ষমতা, নিজের পদ, নিজের পরিচিতি সব মিথ্যা ও অর্থহীন মনে হতে লাগল। তার মনে পড়ল যে কতবার সে স্ত্রীকে শুধু ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করেছিল, বাবা মা কেমন আছেন, আর ভালো আছে উত্তর পেতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সে কখনো ভাবেনি যে সত্য জানার জন্য একবার বাবা মায়ের সঙ্গে সরাসরি কথাও বলে নেওয়া উচিত। সেই সামান্য অবহেলার দাম আজ তার বাবা মা রাস্তায় ভিখারি হয়ে চুকিয়ে দিচ্ছেন। অর্ণব ঝুঁকড়ির বাইরে এসে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখ কান্নায় লাল ছিল, কিন্তু তাতে এখন আর জল ছিল না, তাতে এখন দাউ দাউ করে জ্বলা রাগ ছিল, এক ঠান্ডা, নিস্তব্ধ এবং বিপজ্জনক রাগ। সে আকাশের দিকে তাকালো, যেন নিজের বিবেকের কাছে প্রতিজ্ঞা করছে, ব্যাস, এখন অনেক হয়েছে। সে বুঝে গিয়েছিল যে এটা শুধু এক সাধারণ পারিবারিক ঝগড়া নয়, এটা চরম বিশ্বাসঘাতকতা, এটা সেই পবিত্র ভরসার হত্যা যা সে নিজেরই পরিবারের উপর করেছিল। বাবা তার কাছে এসে শঙ্কিত হয়ে দাঁড়ালেন। বাবা, যদি তুই আমাদের নিজের সঙ্গে নিয়ে যেতে চাস তো? অর্ণব তার কথা মাঝপথেই থামিয়ে দিল। না বাবা, এখন আমি আপনাদের কোথাও লুকিয়ে নিয়ে যাচ্ছি না, এখন আমি আপনাদের প্রাপ্য সম্মান আর অধিকার পাইয়ে দেব। বাবা ছেলের কথা কিছু বুঝতে পারলেন না। মাও চুপচাপ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন।
অর্ণব প্রথমবারের মতো নিজের ভেতরে সেই প্রশাসনিক সত্তাকে অনুভব করল, যে শুধু ফাইলে সই করার জন্য নয়, বরং ন্যায় বিচারের জন্য তৈরি হয়েছিল। সে তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত রাগের মাথায় নয়, বরং খুব ভেবেচিন্তে নেওয়া অটল সিদ্ধান্ত ছিল। সে সরাসরি সংঘাত চাইছিল না। সে চাইছিল যে অপরাধী নিজে তার কর্মফল হাড়ে মজ্জায় অনুভব করুক, ঠিক যেভাবে তার বাবা মা প্রতিদিন তিলে তিলে অপমান অনুভব করেছিলেন। অর্ণব তার বাবাকে বলল যে সে আপাতত তাদের এক নিরাপদ জায়গায় নিয়ে যাবে, যেখানে তারা একটু আরাম পাবেন। কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল। আসল মুখোমুখি হওয়া এখনও বাকি ছিল, এবং সেই মুখোমুখি হওয়া শুধু তর্কের নয়, বরং সত্য আর মিথ্যার মধ্যে হতে যাচ্ছিল। সেই রাতে অর্ণব বাবা মাকে প্রথমবার দীর্ঘ সময় পর শান্তিতে ঘুমাতে দেখল। সে নিজে সারা রাত বাইরে বসে রইল। চোখে এক ফোঁটা ঘুম ছিল না। তার মাথায় শুধু একটাই মুখ ঘুরছিল, তার স্ত্রী নন্দিনীর, যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করেছিল। এখন সেই অন্ধ বিশ্বাস তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল, এবং সেই ভুল শোধরানোর জন্য সে এমন কিছু করতে যাচ্ছিল যা কেউ কল্পনাও করেনি। পরদিন সকাল হওয়ার আগেই অর্ণবের তন্দ্রা ভেঙে গিয়েছিল। সারা রাত সে দুচোখের পাতা এক করতে পারেনি। বাইরে ভোরের হালকা বাতাস বইছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল যা তাকে ক্রমাগত জাগিয়ে রাখছিল। সে চেয়ার থেকে উঠল, ধীরে ধীরে ঘরের ভেতরে উঁকি দিল। মা এবং বাবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হয়তো দীর্ঘ কয়েক মাস পর তারা এমন শান্তির ঘুম পেয়েছিলেন। অর্ণব তাদের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে এক কঠিন শপথ নিল, এখন থেকে এই চোখে আর কখনো জল আসতে দেব না। সে দরজা বন্ধ করল এবং বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখন আর কোনো আবেগ ছিল না, শুধু এক কঠিন ও ঠান্ডা আত্মবিশ্বাস ছিল, যেন সে ভেতরে ভেতরে কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে। অর্ণব জানত যে যদি সে সরাসরি বাড়ি গিয়ে চিৎকার চেঁচামেচি করে, তাহলে সত্য সামনে তো আসবে, কিন্তু পূর্ণাঙ্গ ন্যায় বিচার হবে না। সে চাইছিল যে অপরাধী শুধু ধরা না পড়ুক, বরং মানসিকভাবেও ভেঙে যাক, ঠিক যেভাবে তার বাবা মা প্রতিদিন মানসিকভাবে ভেঙেছিলেন, কোনো শব্দ ছাড়াই। সে প্রথমে নিজের ফোন বের করল এবং নিজের স্ত্রী নন্দিনীকে কল করল। ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো, তুমি এত সকালে? কণ্ঠস্বরে বিস্ময়ও ছিল এবং চাপা ভয়ও ছিল। অর্ণব খুব স্বাভাবিক ও শান্ত সুরে বলল যে সে হঠাৎ দেশে ফিরে এসেছে এবং বাড়ির দিকে আসছে। সে ইচ্ছাকৃতভাবে বাবা মায়ের কথা একবারও উল্লেখ করল না। ফোন কাটতেই সে বুঝে গেল যে এখন ওপাশে কি হতে যাচ্ছে, ভয়, বাহানা এবং মিথ্যার এক নতুন নাটক। বাড়ির দিকে যাওয়ার সময় অর্ণবের মাথায় পুরনো স্মৃতিগুলো সিনেমার মতো ঘুরছিল। সেই বাড়ি যেখানে সে হাজারো স্বপ্ন সাজিয়েছিল, সেই দেয়ালগুলো যার ওপর কখনো তার মা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছিলেন, এখন সেই বাড়ি আর তার নিজের মনে হচ্ছিল না। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই সে টিভির আওয়াজ শুনতে পেল। তার স্ত্রী নন্দিনী সোফায় আরাম করে বসেছিল, পাশে তার শাশুড়ি বসেছিলেন। দুজনে নিশ্চিন্তে গল্প করছিল, যেন পৃথিবীতে কোনো সমস্যাই নেই। অর্ণবকে দেখেই নন্দিনী চমকে উঠে দাঁড়াল। মুখে কৃত্রিম খুশির অভিনয় ছিল, কিন্তু চোখের গভীরে ভয় লুকানো ছিল। তুমি জানালে না কেন যে আসছ? সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল। অর্ণব হাসল, কিন্তু সেই হাসি তার হৃদয় পর্যন্ত পৌঁছাল না। ভাবলাম সারপ্রাইজ দিয়ে দিই, সে শান্তভাবে বলল। তার শাশুড়িও এগিয়ে এলেন, লৌকিকতার খাতিরে খোঁজখবর নিলেন। অর্ণব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল সেই মহিলাকে যার কুমন্ত্রণায় তার বাবা মা আজ রাস্তায়, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে জানত যে এখন কথা বলা অর্থহীন। সে সোফায় বসতে বসতে জিজ্ঞাসা করল, বাবা মা কেমন আছেন? এই প্রশ্নটা ছিল বজ্রপাতের মতো আকস্মিক। নন্দিনী এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ওরা তো গ্রামে আছে, তোমাকে তো ফোনে বলেছিলাম। অর্ণব মাথা নাড়ল, যেন সে সব বিশ্বাস করেছে। ভালো, গ্রামের মুক্ত বাতাস তাদের স্বাস্থ্যের জন্য ভালো। এটা শুনে নন্দিনী একটু স্বস্তি পেল। তার মনে হলো যে তার সাজানো মিথ্যা এখনও কাজ করছে। কিছুক্ষণ পর অর্ণব পরিবেশটা বদলে দিয়ে বলল যে সে যাত্রাপথে খুব ক্লান্ত এবং বাইরে কিছুক্ষণ মুক্ত হাওয়ায় ঘুরতে চায়। সে স্ত্রী, নন্দিনী এবং শাশুড়িকেও সঙ্গে চলার জন্য অনুরোধ করল। বাইরে বেরোনোর সময় সে অত্যন্ত সতর্কতার সাথে বাড়ির সদর দরজার চাবি নিজের পকেটে ভরে নিল। সারা রাস্তা গাড়িতে নন্দিনীর বিরামহীন বকবক চলতে থাকল। শপিংয়ের গল্প, আত্মীয়দের কথা, টাকার আবদার। অর্ণব সব শুনছিল, কিন্তু তার মাথার একটাই পরিকল্পনা ছিল। এখন তার খেলা শুরু হয়ে গেছে। সে ইচ্ছাকৃতভাবে শহরের এক বড় ও ব্যস্ত মার্কেটের কাছে গাড়ি থামালো এবং বলল যে সে পাশের দোকান থেকে কিছু জরুরি জিনিস কিনতে যাচ্ছে। স্ত্রী এবং শাশুড়ি গাড়ি থেকে নেমে গেল। অর্ণব মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে গেল। কয়েক সেকেন্ডেই সে ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে উধাও হয়ে গেল।
যখন সে রিয়ার ভিউ মিরারে পেছন ফিরে দেখল তার স্ত্রীর ফোন ক্রমাগত বাজছে। সে কল রিসিভ করল না। কিছুক্ষণ পর সে নিজেই কল করল। ওপাশ থেকে ঘাবড়ানো ও আতঙ্কিত আওয়াজ এলো, তুমি কোথায় চলে গেলে আমাদের এখানে এই ভিড়ের মধ্যে ফেলে? অর্ণব খুব ধীর ও শান্ত সুরে উত্তর দিল, ঠিক যেমনটা তোমার লেগেছিল যখন তুমি আমার বৃদ্ধ বাবা মাকে অসহায় অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছিলে। ওপাশে কবরের মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর কান্নার আওয়াজ এলো। অজুহাত, সাফাই, ক্ষমা সবকিছু একরসে এলো। কিন্তু অর্ণব কোনো কথা না শুনে ফোন কেটে দিল। সেই মুহূর্তে সে কোনো পৈশাচিক আনন্দ পেল না, কিন্তু এক অদ্ভুত মানসিক শান্তি অবশ্যই অনুভব করল, যেন কোনো পুরনো দগদগে ক্ষতে শীতল মলম লাগানো হয়েছে। বাড়ি পৌঁছে সে দরজায় তালা লাগালো এবং চাবি নিজের কাছে রেখে দিল। সেই বাড়িতে এখন থেকে আর কেউ থাকবে না, সে মনে মনে ঠিক করে নিয়েছিল। সে বাবা মায়ের জন্য নতুন এক আশ্রয়ের খোঁজ শুরু করে দিয়েছিল। এটা শুধু প্রতিশোধ ছিল না, এটা ছিল তার জীবনের এক নতুন অধ্যায়। রাতে যখন সে বাবা মায়ের অস্থায়ী ঠিকানায় ফিরল, মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো বাবা? অর্ণব শুধু এতটুকু বলল, এখন থেকে সব ঠিক হবে মা। মা তার ছেলের মুখের দিকে তাকালেন। হয়তো তিনি বুঝে গেলেন যে তার ছেলে এখন আর শুধু আবেগী সন্তান নেই, এখন সে তার বাবা মায়ের রক্ষা কবচ হয়ে গেছে। সেই রাতে অর্ণব অনেকক্ষণ জেগে রইল। সে জানত যে পরের পদক্ষেপগুলো সবচেয়ে কঠিন হতে যাচ্ছে। আইনি লড়াই, সমাজের কটূক্তি, আত্মীয়দের সাথে সম্পর্ক ভাঙা। কিন্তু সে মনস্থির করে ফেলেছিল, কিছু সম্পর্ক শুধু লোকলজ্জার ভয়ে পালন করার চেয়ে তা ভেঙে ফেলাই শ্রেয়। এবং কিছু ন্যায়বিচার শুধু আদালতের কাঠগড়ায় নয়, নিজের বিবেকের কাঠগড়াতেও করতে হয়। বাইরে রাস্তায় গাড়ি চলাচলের শব্দ ছিল, কিন্তু অর্ণবের মনের ভেতরটা একদম শান্ত ছিল। ঝড় এসে চলে গেছে এবং এখন সে কোনোভাবেই আর পিছু হটবে না। পরের সকাল অর্ণবের জন্য মোটেই সহজ ছিল না। রাত যদিও সে শান্ত মনে কাটিয়েছে, কিন্তু সকালের আলোর সঙ্গে কঠোর বাস্তবতা এবং দায়িত্ব তার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। তার ফোন ক্রমাগত বেজেই চলেছিল, কখনো নন্দিনীর নম্বর, কখনো শ্বশুর বাড়ি থেকে কেউ, আবার কখনো কোনো অচেনা নম্বর। সে ইচ্ছাকৃতভাবে সব কল উপেক্ষা করে দিল। সে জানত এখন যাই কথা হবে তা হবে সরাসরি এবং চূড়ান্ত। অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যার সময় পেরিয়ে গেছে। সে বাবা মাকে নিজ হাতে নাস্তা করালো, তাদের নতুন কেনা কাপড় পরালো এবং দীর্ঘ কয়েক মাস পর তাদের মুখে হালকা সতেজতা ও স্বস্তির ছাপ দেখা দিল। মা ধীরে বললেন, বাবা, আজ মনটা কতদিন পর একটু হালকা লাগছে। এটা শুনে অর্ণবের বুকে এক অজানা ব্যথা মোচড় দিল, কারণ সে জানত যে এই সামান্য শান্তি কত বড় ত্যাগের বিনিময়ে এসেছে। দুপুর গড়াতে না গড়াতেই খবর ছড়িয়ে পড়ল যে অর্ণব দেশে ফিরে এসেছে। আত্মীয়দের দল তৈরি হয়ে গিয়েছিল। কেউ খোঁজখবর নেওয়ার ভান করে আসছিল, কেউ উপদেশ দিতে, তো কেউ শুধু তামাশা দেখতে। সবার আগে তার স্ত্রী নন্দিনীর বাপের বাড়ি থেকে লোকজন এলো। বাড়ির গেটের বাইরেই দাঁড়িয়ে জটলা করে কথা হতে লাগল। কেউ বলছিল যে ঘরের কথা চার দেওয়ালের মধ্যে মেটানো উচিত, কেউ এটা বোঝাচ্ছিল যে সমাজ কি বলবে, এবং কেউ এই ভয় দেখাচ্ছিল যে বিবাহ বিচ্ছেদের দাগ সারা জীবন বয়ে বেড়াতে হবে। অর্ণব সব শুনছিল, কিন্তু পাথরের মতো চুপ ছিল। তার এই রহস্যময় নীরবতা তাদের আরও বেশি অস্থির করে তুলছিল, কারণ তারা তাকে সেই পুরনো অর্ণবের মতো ভাবছিল যে সহজেই তাদের কথায় প্রভাবিত হতো। সন্ধে হতে হতে তার স্ত্রী নন্দিনী নিজে এসে হাজির হল। তার মুখ শুকিয়ে গেছে, চোখ কান্নায় ফুলে গেছে, কিন্তু হাঁটা চলায় এখনও সেই দাম্ভিকতার অবশেষটুকু রয়ে গেছে। সে এসেই বাবা মায়ের দিকে তাকালো। তার দৃষ্টিতে দ্বিধা ছিল, তাদের দেখে কাঁদবে নাকি অবজ্ঞা ভরে নজর ফিরিয়ে নেবে। মা কিছু বললেন না, বাবাও কোনো কথা বললেন না। তাদের এই নীরবতাই ছিল তার প্রতি সবচেয়ে বড় চপেটাঘাত। নন্দিনী সঙ্গে সঙ্গে পাল্টা যুক্তি দিল যে সে এমনটা করতে বাধ্য হয়েছিল, সমাজের ভয়ে, পরিস্থিতির চাপে। অর্ণব তাচ্ছিল্যের সাথে মাথা নাড়ল। সমাজের ভয় তখন তোমার ছিল না, যখন আমার বৃদ্ধ বাবা মা খোলা আকাশের নিচে রাস্তায় ঘুমাচ্ছিলেন। কথা কাটাকাটি বাড়তে লাগল, গলার আওয়াজ উঁচু হতে লাগল। উপস্থিত আত্মীয়রা মধ্যস্থতা করতে এগিয়ে এলো। কেউ বাবা মাকে বোঝাচ্ছিল যে পুত্রবধূকে ক্ষমা করে দাও, তো কেউ অর্ণবকে বোঝাচ্ছিল যে সংসার ভেঙে যাবে। তখনই অর্ণব প্রথমবারের মতো নিজের প্রশাসনিক পদের গাম্ভীর্য ব্যবহার করল, গলার আওয়াজে নয়, বরং তার আত্মবিশ্বাসে। সে পরিষ্কার ও দৃঢ় ভাষায় বলল, এই সংসার তো অনেক আগেই ভেঙে গেছে। পার্থক্য শুধু এটাই যে এখন সেই নগ্ন সত্যটা সবার সামনে উন্মোচিত হয়েছে। সে এটাও জানিয়ে দিল যে সে কোনো সিদ্ধান্ত রাগের বশবর্তী হয়ে নিচ্ছে না, বরং সম্পূর্ণ সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে নিচ্ছে।
নন্দিনী তার শেষ চালটি চালল। সে উচ্চস্বরে কাঁদতে শুরু করল। অর্ণবের পায়ে পর্যন্ত পড়তে উদ্যত হল। বলল যে সে নিজেকে পুরোপুরি বদলে ফেলবে, বাবা মাকে সম্মানের সাথে ঘরে ফিরিয়ে আনবে, সবকিছু ঠিক করে দেবে। সেই মুহূর্তে উপস্থিত অনেকের মন গলে গেল, কিন্তু অর্ণব ইস্পাতের মতো কঠিন রইল। সে তার মায়ের দিকে তাকালো, যার চোখে এখনও সেই পুরনো আতঙ্কের ছায়া ছিল, পাছে আবার সেই নরক যন্ত্রণা ফিরে আসে। সেই ভয়ই অর্ণবকে আরও কঠোর করে দিল। সে খুব স্পষ্ট শব্দে রায় দিল, কিছু ভুল আছে যা শোধরানো যায় না, তা থেকে শিক্ষা নিতে হয়। আর আমি এই শিক্ষা পেয়েছি যে বাবা মায়ের চোখের জলের মূল্য যে কোনো আপোষের চেয়ে অনেক বেশি। এটা শুনে নন্দিনীর গলা ভেঙে কান্না আটকে গেল। সে বুঝতে পারল যে ফেরার আর কোনো পথ খোলা নেই। সেই দিনই অর্ণব আইনজীবীর সঙ্গে পরামর্শ করল। আইনি প্রক্রিয়া শুরু হলো। সমাজ অনেক কথা শোনালো, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল, কিন্তু অর্ণবের তাতে বিন্দুমাত্র বিচলন হলো না। কারণ প্রতি সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত, বাবা মা তাকে দেখে পরম শান্তিতে হেসে দিতেন। সেই অমূল্য হাসি, যার জন্য সে তার জগৎ সংসার বাজি রাখতে প্রস্তুত ছিল। সে এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল যে ন্যায় বিচার শুধু আদালতে হয় না, কখনো কখনো ন্যায় বিচার নিজের ভেতরেও করতে হয়, নিজের কঠিন সিদ্ধান্তের মাধ্যমে। রাতে অর্ণব বাড়ির ছাদে একাই দাঁড়িয়েছিল। নিচে শহরের যান্ত্রিক আলোগুলো জ্বলছিল। সে বুক ভরে শ্বাস নিল। এই লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। শেষ আইনি লড়াই বাকি ছিল। কিন্তু এখন সে আর কাউকে ভয় পাচ্ছিল না, কারণ যা হারানোর ছিল তা সে আগেই হারিয়ে ফেলেছে, এবং যা রক্ষা করার ছিল তা এখন তার নিরাপদ আশ্রয় ছিল। কোর্টের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় অর্ণবের পা আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। এটা সেই অর্ণব যে প্রতিদিন ফাইলের শত শত রায়ের ওপর নির্দ্বিধায় সই করত, কিন্তু আজ সে নিজেরই জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক রায় শোনার জন্য দাঁড়িয়েছিল। বাইরে কালো কোট পরা আইনজীবীদের ভিড় ছিল, ভেতরে তারিখ ডাকার আওয়াজ, এবং মাঝখানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ যাদের পুরো জীবন আইনি কাগজে আটকা পড়ে গেছে। বাবা মা তাদের জীবনে প্রথমবার কোর্ট প্রাঙ্গণে এসেছিলেন। মা সাদা রঙের সাদাসিধে কাপড় পরেছিলেন, মাথায় ঘোমটা ছিল, চোখে ছিল ভয় আর সংকোচ। বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তাদের এখনও বিশ্বাস হচ্ছিল না যে তাদের ছেলে তাদের সম্মানের জন্য এই পর্যায়ে পর্যন্ত লড়াই করছে। নন্দিনী কিছুক্ষণ পর তার আইনজীবীর সাথে পৌঁছল। তার মুখে এখন আর সেই অহংকার ছিল না যা একসময় ঘরের চার দেয়ালের মধ্যে দেখা যেত। আজ তার সঙ্গে তার মা ছিলেন এবং কিছু আত্মীয়ও ছিল। সবার উৎসুক নজর অর্ণবের ওপর ছিল। কারুর চোখে রাগ, কারুর চোখে প্রশ্ন, আর কারুর চোখে ভয়, কারণ আজ প্রথমবার তারা অনুভব করছিল যে এই মামলা এখন আর শুধু ঘরের অন্দরমহলে সীমাবদ্ধ নেই, এটি এখন জনসমক্ষে। কোর্টে যখন বিচারক এজলাসে এলেন, তখন পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। আইনজীবীরা নিজেদের যুক্তি উপস্থাপন করলেন, প্রমাণ ও নথিপত্র সামনে রাখা হলো, মিথ্যা, সত্য, অভিযোগ, পাল্টা সাফাই, সব কিছু। যখন অর্ণবের বক্তব্য রাখার পালা এলো, তখন সে খুব ধীর কিন্তু স্পষ্ট গলায় বলতে শুরু করল। সে কাউকে অপমান বা ছোট করার চেষ্টা করল না। সে শুধু নিরেট সত্য ঘটনাগুলো তুলে ধরল। জানালো যে কিভাবে তার বাবা মাকে নিজের ঘর থেকে বের করা হয়েছিল, কিভাবে তাদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, কিভাবে তাকে দিনের পর দিন মিথ্যা বলা হয়েছিল যে তারা গ্রামে ভালো আছে। সে বলল যে এই মামলা কোনো শাশুড়ি বউয়ের ঝগড়া নয়, এই মামলা সেই বিশ্বাসের ভঙ্গের যা যে কোনো সম্পর্কের ভিত্তি। কোর্টে বসে থাকা অনেক লোক তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। মায়ের চোখ দিয়ে নীরবে জল পড়ছিল, কিন্তু তিনি কোনো শব্দ করলেন না। হয়তো তার নিজের ছেলের ওপর আজ তার বুক ভরা গর্ব হচ্ছিল, যেই মর্যাদাপূর্ণ পদ্ধতিতে সে ন্যায় বিচার দাবি করছিল। নন্দিনীর তরফ থেকে আইনজীবী যুক্তি দিল যে সব কিছু ভুল বোঝাবুঝি ছিল, পরিস্থিতির চাপে এমনটা হয়েছে। তখন বিচারক সরাসরি নন্দিনীকে প্রশ্ন করলেন। সেই মুহূর্তটিই ছিল সবচেয়ে শ্বাসরুদ্ধকর। কোর্টরুমে এক অদ্ভুত গুমোট নীরবতা ছড়িয়ে পড়ল। নন্দিনী কয়েক সেকেন্ড পর্যন্ত বাকরুদ্ধ হয়ে রইল। তারপর তার কান্না বাঁধ মানল না। সে স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল, স্বীকার করল যে সে বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে বলল যে তার মনে ভয় ছিল, ভয় যে যদি অর্ণব সত্য জেনে যায় তবে তার সুখের সংসার, তার বিলাসিতা, তার নিরাপত্তা সব শেষ হয়ে যাবে। এটা শুনতেই মা প্রথমবার ঘোমটার আড়াল থেকে মাথা তুলে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক গভীর হতাশা ও করুণা।
বিচারক রায় ঘোষণার জন্য সময় নিলেন। বাইরে বেরোনোর সময় নন্দিনী অঝরে কাঁদছিল। সে অর্ণবের সঙ্গে কথা বলার শেষ চেষ্টা করল। অনুনয় করে বলল যে সে সব কিছু আগের মতো করে দেবে, বাবা মাকে নিজের কাছে রাখবে, নিজের মাকে পাঠিয়ে দেবে। অর্ণব খুব শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, এখন আর পরিবর্তনের সময় নেই। মানবতাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এটা শুনেই নন্দিনী ওখানেই ভেঙে পড়ল। সে হয়তো জীবনের প্রথমবার অনুভব করল যে সে শুধু একটা সংসার ভাঙেনি, বরং নিজেকেও চিরতরে হারিয়ে ফেলেছে। দিন কাটতে লাগল, চূড়ান্ত রায়ের অপেক্ষা চলতে লাগল। এর মধ্যে অর্ণব বাবা মায়ের জন্য শহরতশিতে এক ছোট কিন্তু ছিমছাম ঘর কিনে নিয়েছিল। ঘরটি সাধারণ হলেও ছিল নিরাপদ আর আপন। প্রথমবার মা নিজের হাতে সেই নতুন ঘরে রান্না চড়ালেন। সেদিন তিনি অনেকক্ষণ ধরে আনন্দে কাঁদতে লাগলেন। বাবা দেয়ালে পরম ভক্তিভরে দেবতার ছবি টাঙালেন। তিনি অর্ণবকে শুধু এটুকু বললেন, বাবা, এখন আমাদের আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। এটা শুনে অর্ণবের বুক কান্নায় ভরে এলো। তার মনে হলো তার জীবনের সমস্ত ডিগ্রির চেয়ে এটাই তার সবচেয়ে বড় অর্জন। অবশেষে রায়ের দিন কোর্টে আবার সেই পরিচিত ভিড়। বিচারক তার রায়ে পরিষ্কার ভাষায় বললেন যে বিয়ের সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের ওপর টিকে থাকে, এবং যখন সেই বিশ্বাস একবার ভেঙে যায় তখন জোর করে একসঙ্গে থাকার কোনো অর্থ হয় না। বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হলো। সাথে বিচারক তার পর্যবেক্ষণে এটাও উল্লেখ করলেন যে অসহায় বয়স্ক বাবা মায়ের সঙ্গে করা আচরণ ছিল সম্পূর্ণ অমানবিক। এই অমানবিক শব্দটি অর্ণবের হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল। কোর্ট থেকে বাইরে বেরোনোর সময় নন্দিনী শেষবার পেছন ফিরে তাকালো। হয়তো সে কিছু বলতে চাইছিল, কিন্তু বলার মতো কোনো শব্দ আর তার অবশিষ্ট ছিল না। সেদিন সন্ধ্যায় অর্ণব তার বাবা মায়ের সঙ্গে নতুন বাড়ির বারান্দায় বসেছিল, হাতে ধপধপে গরম চায়ের কাপ। মা হঠাৎ শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, এখন তুই তো একদম একা হয়ে গেলি। অর্ণব স্নিগ্ধ হেসে উত্তর দিল, না মা, আমি একা কেন হব, তোমরা দুজন আছো তো আমার সাথে। মা পরম স্নেহে তার মাথায় হাত রাখলেন। সেই পবিত্র মুহূর্তে অর্ণব অনুভব করল যে মানবতা কখনো বড় পদ, অঢেল টাকা বা সমাজের স্বীকৃতি থেকে আসে না। ওটা আসে সেই রক্ত ও আত্মার সম্পর্কগুলো থেকে, যা আমরা সঠিক সময়ে আঁকড়ে ধরতে পারি। গল্প হয়তো এখানেই শেষ নয়, কিন্তু এখন তার গন্তব্য পরিষ্কার দেখা যাচ্ছিল। বন্ধুরা, এই গল্প শুধু অর্ণবের একার ছিল না, এটা সেই প্রত্যেক ছেলের গল্প যারা জীবনের ইঁদুর দৌড়ে এগিয়ে তো যায়, কিন্তু পেছনে পড়ে থাকা আপনজনদের দীর্ঘশ্বাস শুনতে ভুলে যায়। এটা সেই প্রত্যেক বাবা মায়ের গল্প যারা নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে মোমবাতির মতো গলিয়ে দেন, বিনিময়ে কোনো প্রতিদান না চেয়েই। এবং এটা সেই স্বার্থপর সমাজেরও গল্প যা প্রায়ই উঁচু পদ, টাকা এবং বাহ্যিক চাকচিক্যকে মনুষ্যত্বের ওপরে স্থান দেয়। অর্ণব যখন জেলা প্রশাসক হয়ে দেশে ফিরল, তখন তার কাছে জৌলুসের অভাব ছিল না। নাম, সম্মান, ক্ষমতা সব ছিল। কিন্তু যেই মুহূর্তে সে নিজের বাবা মাকে রাস্তার ধারে ভিখারির বেশে দেখল, সেই মুহূর্তেই তার বোধোদয় হল যে যদি মানুষের নিজের জন্মদাতারাই নিরাপদ না থাকে, তবে তার সমস্ত সাফল্য আসলে অন্তঃসার শূন্য। সেদিন অর্ণব শুধু নিজের বাবা মাকে নতুন করে চিনল না, সে নিজেকেও নতুন করে আবিষ্কার করল। সে জানল যে জীবনের আসল পরীক্ষা নরম গাদিওয়ালা চেয়ারে বসে রায় দেওয়াতে নয়, বরং তখন হয় যখন ন্যায় বিচারের রায় নিজেরই পরিবারের বিরুদ্ধে নিতে হয়। এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানবতা কোনো বড় বড় তাত্ত্বিক কথায় থাকে না, তা লুকিয়ে থাকে ছোট ছোট প্রশ্নের মাঝে। মা, আজ তোমার শরীরটা ভালো আছে তো? বাবা, তুমি সময় মতো ওষুধ খেয়েছ কি না? আমাদের ঘরে সবাই কি সত্যিই ভালো আছে, নাকি শুধু ফোনে ভালো থাকার অভিনয় করা হচ্ছে? যদি অর্ণব এই প্রশ্নগুলো সময় থাকতে জিজ্ঞাসা করে নিত, তবে হয়তো তার বাবা মাকে পথের ধুলো মাখতে হতো না। কিন্তু জীবন যদি একটা সুযোগ কেড়ে নেয়, তবে অনুশোচনা করার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগও দেয়। অর্ণব সেই সুযোগটাই দুহাতে লুফে নিয়েছিল। সে সহজ ও সুবিধাজনক রাস্তা বেছে নেয়নি। সে অন্যায়ের সাথে আপোষ করেনি। সে সমাজের লোকলজ্জার ভয়ের চেয়েও বড় ভয়কে বেছে নিয়েছিল, নিজের বিবেকের কাছে ছোট হওয়ার ভয়। এবং সেই ভয়ই তাকে একজন প্রকৃত মানুষে পরিণত করেছে। বন্ধুরা, আজ আমাদের সমাজের অনেক ঘরেই বৃদ্ধ বাবা মাকে বোঝা বলে মনে করা হয়। যে হাতগুলো শিশুদের টলমলে পায়ে হাঁটতে শিখিয়েছিল, সেই হাত যখন বার্ধক্যে কাঁপতে থাকে, তখন তাদের অবহেলায় ঘরের এক কোণে ঠেলে দেওয়া হয়। এই গল্প আমাদের বিবেকের সামনে এক আয়না ধরে দাঁড় করায়। যদি আমরা আজ অন্যায়ের সামনে চুপ থাকি, তবে কাল আমাদের এই নীরবতা অন্য কারোর জীবন ধ্বংস করতে পারে। এবং কে জানে, একদিন সেই একই নীরবতা হয়তো আমাদেরও সেই একই রাস্তায় দাঁড় করিয়ে দেবে। অর্ণব আইনের আশ্রয় নিয়েছিল ঠিকই, কিন্তু তার আগে সে আশ্রয় নিয়েছিল মানবতার।
সে প্রমাণ করে দিল যে ন্যায় বিচার শুধু আদালতের এজলাসে হয় না, বরং তা হয় নিজের নেওয়া বলিষ্ঠ সিদ্ধান্তে। সে এটাও শিখিয়ে দিল যে কিছু বিষাক্ত সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে তা থেকে বেরিয়ে আসাই বেশি জরুরি। কারণ যেখানে পারস্পরিক সম্মান নেই, সেখানে সম্পর্ক শুধু নামমাত্রই থেকে যায়। এই গল্পের সবচেয়ে বড় এবং ধ্রুব সত্য হল, বাবা মা কখনো সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেন না। তারা নীরবে সহ্য করেন, কষ্ট লুকান এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাই প্রার্থনা করেন যে তাদের সন্তান যেন কোনো দুঃখ না পায়। কিন্তু তাদের এই মহানুভবতা ও নীরবতাকে তাদের দুর্বলতা বা অসহায়তা মনে করবেন না। সেই পুঞ্জীভূত নীরবতা একদিন পাহাড় সমান প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যেতে পারে, ঠিক যেমন অর্ণবের সামনে দাঁড়িয়েছিল। বন্ধুরা, যদি আজ আপনার বাবা মা আপনার সঙ্গে থাকেন, তবে তাদের অফুরন্ত সময় দিন। শুধু টাকা পয়সা বা দামি উপহার নয়, শুধু আধুনিক সুবিধা নয়, তাদের দিন আপনার মনোযোগ, আপনার মুখের দুটো মিষ্টি কথা এবং আপনার উপস্থিতি। কারণ যেদিন তারা এই পৃথিবীতে থাকবেন না, সেদিন আপনার অর্জিত সমস্ত সাফল্য, সমস্ত পদমর্যাদা, সমস্ত সম্পদও সেই বিশাল শূন্যতাকে পূর্ণ করতে পারবে না। অর্ণবের এই জীবন কাহিনী আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানবতা এখনও পুরোপুরি মরে যায়নি, শুধু তাকে ভেতর থেকে জাগিয়ে তোলার প্রয়োজন আছে। সত্য এখনও বেঁচে আছে, শুধু তাকে স্বীকার করার মতো সৎ সাহস চাই। এবং ভেঙে যাওয়া সম্পর্ক এখনও জোড়া লাগতে পারে, শুধু সময় থাকতে তাকে আদরে আগলে রাখার প্রয়োজন আছে। এই গল্পের সমাপ্তি কোনো হাততালি বা প্রশংসা দাবি করে না। এই গল্প প্রতিটি বিবেকের কাছে শুধু একটা জ্বলন্ত প্রশ্ন রেখে যায়। যদি কাল আপনার বৃদ্ধ বাবা মায়ের আপনাকে প্রয়োজন পড়ে, তবে কি আপনি শুধুই এক সফল কেরিয়ারিস্ট মানুষ হবেন, নাকি একজন ভালো মানুষও হয়ে উঠবেন? এই প্রশ্ন, এই শিক্ষা এবং এই মানবতা বোধই এই গল্পের আসল ইতি।